৮০ দশকে ঢাকায় ৬০টি খালের অস্তিত্ব ছিল, কিন্তু ২০০০ সালের পর সেই সংখ্যা কমে দাঁড়ায় ৫০টিতে। এরপর ২০১৭ সালে সরকার গঠিত টাস্ক ফোর্স রাজধানীতে খাল খুঁজে পায় মাত্র ৩৮টি। এর মধ্যে ঢাকা ওয়াসার অধীনে ছিল ২৬টি, যা ২০২০ সালের ৩১ ডিসেম্বর ঢাকার ২ সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করে ওয়াসা। কাগজে কলমে সেই ২৬টি খালের দৈর্ঘ্য প্রায় ৮০ কিলোমিটার। তবে বাস্তবেতে কতটুকু আছে তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। একই অবস্থা দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী চট্টগ্রামেও, যেখানে ৬০-এর দশকে ৭০টি খালের অস্তিত্ব থাকলেও বর্তমানে কাগজে কলমে আছে ৫০টির কম। বাস্তবে সে সংখ্যা আরও করুন। এসব কারণে বন্দর নগরীতে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলজট। খাল উদ্ধারে হাজার হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হলেও খালের পানি ফেরাতে তা কতটুকু কার্যকর ভূমিকা রাখতে পারছে? দর্শক, এ নিয়েই আমাদের আজকের এখন প্রকাশ। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রাকিব। আমরা আজকের আলোচনার নাম দিয়েছি লোভের কুমিরের পেটে খাল। খালের আদ্যপান্ত নিয়ে আগামী ১ ঘন্টা আমরা বিস্তর আলোচনা করব। আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আছেন পরিবেশ আইনজীবীদের সংগঠন বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান এবং আছেন আমার সহকর্মী শম্পা বিশ্বাস। আপনাদের স্বাগত। এছাড়া আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত আছেন চট্টগ্রামের এখন টেলিভিশনের ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ এবং আছেন কুমিল্লা থেকে এখন টেলিভিশনের কুমিল্লার ব্যুরো প্রধান খালিদ সাইফুল্লাহ। আপনাদেরও স্বাগত। আর আমাদের সঙ্গে যুক্ত হবার কথা ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলুর তাপস এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী। আমরা তাদের জন্য অপেক্ষা করছি। আমরা শুরুতে একটু যেতে চাই শম্পা বিশ্বাস আপনার কাছে। আজকে খাল নিয়ে একটি বিস্তর প্রতিবেদন আমরা প্রচার করেছি সকাল থেকেই। সেটি মূলত ঢাকা, চট্টগ্রাম এবং কুমিল্লার ৩টি মহানগরের যে খাল ছিল সেটি কিভাবে দখল হলো, কি অবস্থায় আছে নিয়ে আপনারা একটি বেশ বড় সড় প্রতিবেদন প্রচার করেছেন। আপনি সেটি নির্মাণ করেছেন। জানতে চাই ঢাকার খালের কি অবস্থা? রাকিব, ঢাকার খালের অবস্থা একদমই নাজুক এবং ৮০ দশকে যেখানে ঢাকায় ৬০টির মতো খাল ছিল, এখন কিন্তু কাগজে কলমে সিটি কর্পোরেশনের কাছে ২৬টি খালের তথ্য আমরা পাই এবং এর বাইরে পানি উন্নয়ন বোর্ডের হাতে ১৪টি খাল আছে, যেটি ঢাকা দক্ষিণ সিটিকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে আমাদেরকে সংস্থাটি। এবং এই খালগুলো নামে আছে রাকিব বলা চলে। তার কারণ হচ্ছে, আমি কিন্তু যেই প্রতিবেদনটি করেছি সেখানে আমি খালের মধ্য থেকে প্রায় ১-১.৫ কিলোমিটার জায়গা হেঁটে গিয়েছি। সেখানে মোটামুটি বলা চলে যে ২ থেকে ৩ ফিট পর্যন্ত বর্জ্যের স্তূপ হয়ে আছে এবং সেখানে বাচ্চারা খেলা করছে। ফলে সেটিকে আদৌ আমরা খাল বলবো কিনা সেটি নিয়ে সন্দেহ দেখা দিচ্ছে। এবং আমি এই প্রতিবেদন করতে গিয়ে দেখেছি চট্টগ্রাম থেকে আমার সহকর্মী হোসাইন জিয়াদ এবং সেই সাথে কুমিল্লা থেকে খালেদ সাইফুল্লাহ আমার সঙ্গে কাজ করেছেন। একই চিত্র তারাও কিন্তু তাদের এই দুটি নগরীতে দেখেছেন। চট্টগ্রামে আমরা দেখি প্রায়শই জলাবদ্ধতা হয়। এর অন্যতম কারণ কিন্তু এই যে খালের সংখ্যা কমে যাচ্ছে এবং ঢাকাতেও সেই জলাবদ্ধতার চিত্র কিন্তু আজকে ঢাকা ৪টি খালের ঠিকঠাক করতে একটি প্রকল্প চলছে প্রায় ১,০০০ কোটি টাকার মতো, ৮৯৭ কোটি টাকা সম্ভবত। সেই কাজ আপনি কি দেখেছেন? রাকিব, আমি যেই খালটির মধ্যে দাঁড়িয়েছিলাম মান্ডা খাল, সেই খালটি কিন্তু এই প্রকল্পের মধ্যে আছে এবং ৪টি খাল নিয়ে এই প্রকল্প হচ্ছে। সেটি হচ্ছে মান্ডা, জিরানি, কালুনগর এবং শ্যামপুর খাল নিয়ে। এই ৪টি খালের প্রায় ৯০০ কোটি টাকার প্রকল্প শুরু হয়েছে ২০২২ সালে, এখন ২০২৪ সালে এবং শেষ হওয়ার কথা রয়েছে এই প্রকল্প ২০২৬ সালে। কিন্তু এই যে অর্ধেক সময় প্রকল্পের পার হয়ে গিয়েছে, এখন পর্যন্ত আমরা দেখেছি কাজ একটুকু হয়নি। বলা হচ্ছে যে আগামী যে ২টি বছর আছে সেই সময় হবে, কিন্তু যেই কাজ এখনো শুরুই হয়নি বা এখনো কিছুই দৃশ্যমান না, সেটি আগামী ২ বছরে পুরো শেষ হবে, এই আস্থা আসলে কোথায়? জি, আমরা আপনার কাছে ফিরবো। আমরা একটু চট্টগ্রাম এবং কুমিল্লার আমাদের প্রতিনিধি রয়েছে, তাদের সাথে কথা বলে আসতে চাই, তাহলে আপনারও কথা বলতে সুবিধা হবে। আমরা যেতে চাই চট্টগ্রামে, আমাদের ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ রয়েছেন। জিয়াদ, আপনিও এই প্রতিবেদনটিতে শম্পার সঙ্গে ছিলেন, যৌথ প্রতিবেদনে। চট্টগ্রামে আমরা দেখি সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা হয়ে যায় বা জলজট হয়ে যায়। এটির কি কারণ? খালের সঙ্গে একটি কোনো সংশ্লিষ্টতা রয়েছে কিনা, কি পেয়েছেন প্রতিবেদন করতে গিয়ে? ধন্যবাদ রাকিব। অবশ্যই সম্পৃক্ততা রয়েছে, কারণ শহরের যে খালগুলো আছে, যেই নালাগুলো আছে, সেগুলো দিয়ে পানি কিন্তু যে নদী, দুটি নদী হালদা এবং কর্ণফুলী নদী, সেগুলো হয়ে বঙ্গোপসাগরে যায়। যখনই খাল নালা সংকুচিত হয় কিংবা পানি যাওয়ার যে বাধা সেটি তৈরি হয়,
তখনই কিন্তু পুরো নগরীতে জলাবদ্ধতা তৈরি হয়। আপনি একটি পরিসংখ্যান দিয়েছেন যে প্রায় 13টি খাল হারিয়ে গেছে গত 50 বছরে চট্টগ্রাম নগরীতে। তবে আমি কাজ করতে গিয়ে যেটি দেখলাম যে 2008 সালের একটি সিডিএর একটি বিধিমালা আছে, সেখানে বলা হয়েছে যে খালের 12 ফুটের মধ্যে কোনো রকম স্থাপনা তৈরি করা যাবে না। কিন্তু একটু বলি যে সিডিএ যে 36টি খালে এখন কাজ করছে জলাবদ্ধতা প্রকল্পের, তারা বলছে যে এসব খাল থেকে অন্তত 3500 অবৈধ স্থাপনা বা খাল পাড়ের স্থাপনা তারা উচ্ছেদ করেছেন এবং সেখানে তাদের বিপুল অঙ্কের টাকা ব্যয়ও করতে হয়েছে। তাহলে প্রশ্ন থেকে যায় যে এই এমন কোনো স্থাপনা সেখানে ছিল না, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ কিংবা আবাসিক ভবন, 4 তলা 5 তলা পর্যন্ত আবাসিক ভবন হয়ে গিয়েছে একদম খালের পাড়েই। ফলে এগুলো আসলে দীর্ঘদিন ধরে কিভাবে হয়েছে সেটি একটি প্রশ্ন। নিশ্চয়ই যে সংস্থাগুলো আসলে তদারকি করার কথা ছিল, খাল পাড়ে স্থাপনা না হওয়া কিংবা খাল পাড়টি দখলমুক্ত রাখা, খালগুলো দখলমুক্ত রাখা, সেটি হয়নি। সেখানে নিম্ন আয়ের মানুষ যেমন আছেন, কোনো জলবায়ু উদ্বাস্তু, তারা হয়তো থাকতে না পেরে খাল পাড়ে যেখানে কোনো রকম করে একটি বসতি করেছেন, তারা যেমন দখল করেছেন, তেমনি প্রভাবশালীরাও রয়েছেন, 5 তলা 6 তলা বিল্ডিং করেছেন। সেটি যখন ভাঙতে হলো, সেখানে হাজার হাজার কোটি টাকা যেমন ব্যয় হলো, তেমনি যে মানুষটি আসলে 5 তলা ভবন করেছে তারও কিন্তু এক ধরনের ক্ষতি হয়েছে। কারণ সেখানে যে সিমেন্ট কিংবা রডের অপচয় হয়েছে সেটিও তো এক ধরনের অপচয়। আর পাশাপাশি মানুষও কিছুটা অসচেতন। আমরা দেখেছি যে খালটিকে তারা ভাগার মনে করে, অর্থাৎ একেবারে এমন কোনো জিনিস নেই যে খালে তারা করছে না। জি, আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে আবারও ফিরবো, একটু কুমিল্লা যেতে চাই। আমাদের সহকর্মী খালেদ সাইফুল্লাহ রয়েছে। খালেদ, আপনিও এই প্রতিবেদনী তৈরিতে সম্পৃক্ত ছিলেন। আমরা তো বড় দুটি শহরের কথা শুনছিলাম, কুমিল্লা একদম ঢাকার কাছের একটি মহানগর, সেখানকার একটি সিটি কর্পোরেশন, সেখানকার খালের কি অবস্থা? আপনাদের ওখানেও কি এমন জলজট তৈরি হয় বৃষ্টি হলে? রাকিব, কুমিল্লা শহরটি 160 বছরের পুরনো শহর। এখানে পৌরসভা গঠিত হয় 1864 সালে। তো তারপর একযোগ হয়েছে, সিটি কর্পোরেশন হয়েছে। সিটি কর্পোরেশন হওয়ার পর আমরা দেখেছি যে খালের পাড়ে, যেটি প্রধান খাল হিসেবে পরিচিত কান্দি খালের, সেখানের পাড়ে প্রায় 40 জনকে অবৈধ দখলদারের তালিকা প্রকাশ করেছিল সিটি কর্পোরেশন। এবং সেখানে কিন্তু সরকারি স্থাপনাও রয়েছে, স্কুল ভবনের দেয়াল পর্যন্ত রয়েছে, সেগুলোও ছিল। সেগুলো কিন্তু অপসারণ করা হয়নি এখন পর্যন্ত, যার ফলে যে প্রশস্ত খালগুলো ছিল, আমরা শুনে এসেছি যে এই খালগুলোতে এক সময় নৌযান চলতো, সেগুলো কিন্তু সংকুচিত হয়ে গেছে। এবং বিসিক এলাকায় যে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, তার পাশে এক রেলওয়ের কালভার্টের কাছে মুখটি বন্ধ থাকার কারণে সেখানে কিন্তু পানি যাওয়ার পথ সংকুচিত হয়ে যায়, এবং যার ফলে এই একটা বিশাল এলাকায় কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে। আমরা দেখছি যে আসলে মানুষজন এই দুর্ভোগের কথা বলছেন বছরের পর বছর, এবং সেগুলো কিন্তু আসলে নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না, এবং যার ফলে এই জলাবদ্ধতার সমস্যা থেকে নগরের মানুষ কিন্তু পরিত্রাণ পাচ্ছে না। এবং মানুষজন এর ফলে দেখছি যে আমরা নগরের 23-24 নম্বর ওয়ার্ডের যেখানে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে সেখানে পানি বেরোতে না পারার কারণে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, এবং সেখানে যে মানুষজনের বসবাসের জায়গা এবং কৃষিক্ষেত যেগুলো মাঠ রয়েছে, সেখানেও কিন্তু জলাবদ্ধতার কারণে না হচ্ছে ফসল, সেখানে মানুষ সেই জমিগুলোতেও কিন্তু কোনো কাজ করতে পারছে না। অর্থাৎ একটি অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং খালের সংস্কার না হওয়ার কারণে দীর্ঘদিন ধরে কিন্তু এই কুমিল্লা সিটি কর্পোরেশনের যে প্রাচীন ঐতিহ্যের শহর হিসেবে পরিচিত, সেখানে মানুষজন কিন্তু এই দুর্ভোগ জলজটের কারণে প্রায় দুর্ভোগ পোহাচ্ছে। জি, খালিদ, আপনি আমাদের সাথে থাকুন, আমরা আপনার সাথে আবার যুক্ত হব। আপা, শুনছিলেন 3টি সিটি কর্পোরেশনের কথা আমাদের যারা সহকর্মী তাদের মুখ থেকে। আমার কাছে আপনার যেটি একদম ছোট্ট প্রশ্ন, খাল কিভাবে হারায়? খাল হারায় কয়েকটি কারণে। ঢাকা শহরে আমাদের চোখের সামনে আমরা শুক্রাবাদের যে জায়গাটা এখন আপনারা রাস্তা দেখেন, কালভার্ট করে রাস্তা করা হয়েছে, সেখানে আমরা একদম টইটুম্বুর পানিতে খাল দেখেছি। প্রথম হচ্ছে সরকারের কিছু উন্নয়ন প্রকল্পে সে সময়কার তারা অনেক খালকে কালভার্ট করে করে বাক্সবন্দি করে ফেলেছে। দ্বিতীয় কারণ হারায় হচ্ছে ওটার সংযোগ মুখে, যেমন চট্টগ্রামেই খালের সংযোগ মুখে একটা স্থাপনা করে দেয়, ফলে খালটা বিচ্ছিন্ন হয়ে পড়ে নদীর সাথে। 3 নম্বর হচ্ছে বেসরকারি পর্যায়ে খালকে ভূমি রেকর্ডে অন্যভাবে দেখিয়ে ট্যাম্পারিং করে করে কিন্তু বন্দোবস্ত দেওয়া হয়। যে চট্টগ্রামের যিনি আপনাদের সহকর্মী কথা বললেন,
যিনি 5 তলা বিল্ডিং বানিয়েছেন আমি তার পক্ষে কোনো কথা বলবো না, কিন্তু তিনি হয়তো কিছু কিছু অ্যাপার্টমেন্ট অন্য মানুষকে বিক্রি করেছেন, তারা এই সমস্ত কিছুই জানে না। যে ল্যান্ড রেকর্ড ট্যাম্পারিং আরেকটা বড় জিনিস। আরেকটা হচ্ছে যে সরকার কিন্তু নিজেও অনেক সময় খাল ভরাট করে উন্নয়ন প্রকল্প করে, সে রাস্তা করতে চাইলে তথাকথিত উন্নয়ন প্রকল্প সে এই কাজগুলো করে। ফলে খাল যেটা সিএস রেকর্ডে খাল, আপনারা প্রতিবেদনের শুরুতে বলছিলেন যে 80-র দশকে খাল ছিল 60টি। আসলে যদি এখনো নদী রক্ষা কমিশনের তালিকা দেখেন, তারা কিন্তু সিএস রেকর্ড অনুযায়ী 77টি খালের কথা বলবে। ওইখানে 77টি খালের কথা আছে, কিন্তু ওই খালগুলোর তার আপনি কোনো অস্তিত্বই দেখবেন না, টাউনশিপ হয়ে গেছে, একদম শহর হয়ে গেছে, ওগুলো চাইলেও আপনি ভাঙতে পারবেন না। কাজে এক হচ্ছে সরকার প্রথম থেকেই ঐতিহাসিকভাবেই মানে স্বাধীনতার পর থেকেই যখন দেশে একটা তথাকথিত উন্নয়নের জোয়ার আসলো, তখন খালের জমিটাকেও তারা একটা খনি মনে করলো, ওইগুলো ভরাট করে বন্দোবস্ত দেওয়ার চেষ্টা করা হলো। আপনি যদি এখন 300 ফিটে যান, 300 ফিটের পাশ দিয়ে যে খালটা আছে এটাও কিন্তু ভরাট হয়ে গেছিল, পরে সরকার প্রধানের ইনস্ট্রাকশনে ওইটুকুন বের হয়েছে। আরেকটা হচ্ছে যে খালের প্রবাহের সাথে তো অন্যান্য পানি প্রবাহের সংযোগ আছে, ওই পানি প্রবাহগুলোতে পুরো ভরাট করে করে আপনার আবাসন হচ্ছে, শিল্প প্রতিষ্ঠান হচ্ছে, বেশি হচ্ছে আবাসন, ফলে খালও পানি পাচ্ছে না। আর ষষ্ঠ কারণটা আমি বলবো সেটা হচ্ছে খালকে সরকারও ময়লা ফেলার ভাগার হিসাবে মানে ব্যবহার করে। আপনি সাভারে যাবেন দেখবেন সব খালের মধ্যেই গিয়ে ময়লা ফেলা হচ্ছে। খাল কেন, আমরা আজকে ঢাকা, চট্টগ্রাম এবং কুমিল্লার কথা বলছি, মগরা নদীতে যান, ওখানকার কর্তৃপক্ষ গিয়ে নেত্রকোনায় ওখানে ময়লা ফেলছে। ফলে এই যে খালকে একটা অপ্রয়োজনীয় সিস্টেম মনে করা, এইটাকে ব্যক্তি মালিকানায় দিয়ে দিয়ে আপনি বরিশালে যান, বেশ কিছু খালে ব্যক্তি মালিকানায় বন্দোবস্ত দিয়ে দিয়েছে। ল্যান্ড রেকর্ড ট্যাম্পারিং, খালকে অপ্রয়োজনীয় মনে করা, খালের উপর আবাসন করা, রাস্তা করা, কালভার্ট করা। আর চট্টগ্রামে আরেকটা বড় কারণ হচ্ছে অনেক সময় ওই যে পাহাড়গুলো কেটে ফেলে, ওই পাহাড়ের মাটিও কিন্তু প্রচুর এসে খালগুলোকে ভরাট করে ফেলে। আচ্ছা, তাহলে এখন এই আপনি যদি বলছেন ঢাকার কথা, আমরা শুনছিলাম 4টি প্রকল্প চলছে, একটি প্রকল্প চলছে দক্ষিণ সিটি কর্পোরেশনের 4টি খালকে নিয়ে 900 কোটি টাকার প্রকল্প। এটি 2026 সালে শেষ হবে, আমাদের সম্পা যেটি প্রতিবেদনে বলছিল। যেখানে খাল, এই প্রকল্প যে খালগুলো কিন্তু প্রকল্প চলছে, সে খালের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে সম্পা প্রতিবেদন তৈরি করেছে। তাহলে কতটুকু এগোলো এই প্রকল্প? সম্পার জন্য আমার বেশি দুঃখ হচ্ছে না, কারণ বাংলাদেশে এখন এমন অবস্থা, অনেক নদীর উপর দাঁড়িয়ে দাঁড়িয়েও ছবি তোলা যায়, নদীরই এমন অবস্থা করে দিয়েছে। হ্যাঁ, দেখেন একটা কথা হচ্ছে যে প্রকল্প সরকার নেবে, খালগুলোকে সরকার ফেরত আনবে, খালগুলোকে রেস্টোরেশন মানে আগের মতন সরকার প্রবাহ নিশ্চিত করবে, এই উদ্যোগকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই। এগুলো আমাদের অনেক দিনের লড়াইয়ের ফল, আপনাদেরও অনেক দিনের লড়াইয়ের ফল। হ্যাঁ, কিন্তু সরকার যখন কাজটা করে, সরকার না প্রকল্প ওরিয়েন্টেড করে ফেলে। এই যে প্রকল্প ওরিয়েন্টেড করে ফেলার ফলে, আচ্ছা আমি একটু জানতে চাই যে এই যত কিলোমিটার বলা হচ্ছে, অত কিলোমিটার খাল যদি ম্যানুয়ালি খনন করা হয় তাহলে কি পরিমাণ টাকা লাগতো? আমরা তো প্রত্যেকটা খালে একটা করে হাতির ঝিলের মতন প্রকল্প চাই না, প্রয়োজনও নাই তার কোনো। এগুলো ইকোসিস্টেম, আমাদের গ্রাউন্ড ওয়াটারকে রিচার্জ করবে, ড্রেনেজ করবে, আমাদেরকে একটা ইকো যে সার্ভিসগুলো সেগুলো দেবে। এই যে 100 কোটি টাকা, এবং 100 কোটি টাকাতে কিন্তু সম্পা কাজগুলো শেষ হবে না, এগুলো আবার 2বার 3বার করে খরচ বাড়বে। এইটা কিন্তু একেবারেই কস্ট ইফেক্টিভ হয় না। সরকারের যে কর্মসূচি আছে কাজের বিনিময়ে খাদ্য, ঢাকা শহরে যে প্রচুর মানুষ আছে যারা এই ম্যানুয়ালটা দিতে এই মানে শারীরিকভাবে এই কাজগুলো করছে, সরকার কি কখনো লো কস্টে কাজটা করতে চেয়েছিল? সরকার কি চিন্তা করেছিল যে এর চেয়ে কম খরচে করা যায় কিনা? আপনি আজকেই হয়তো পত্রিকায় পড়েছেন, আজকে বা গতকাল, যে রামচন্দ্রপুর খালে সাদেক এগ্রোকে উচ্ছেদ করা হলো, কিন্তু সেখানেও সামাজিকভাবে প্রভাবশালীদেরকে উচ্ছেদ করা হচ্ছে না। কাজে প্রকল্পটা হচ্ছে সরকারের, যারা খাল কেমন করে উদ্ধার করব চিন্তা করে, তারা এটা একটা ইঞ্জিনিয়ারিং সলিউশনে চলে যায়, এবং এই ইঞ্জিনিয়ারিং সলিউশন যখন দিতে যায় সেটা অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায়। 2024-এ হয়নি যেটা 2026-এ শেষ হওয়ার কথা, হয়তো 2026-এ শেষ হবে, কিন্তু আমরা এক একটা করে খালকে দখল করব, পলিথিনের বর্জ্য দিয়ে ভরবো, ভাগাড় করব, বাসা বানাবো, তারপরে আবার জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আবার ওগুলোকে ভাঙবো। তো এই যে একটা টাকা খরচ করার একটা চক্রে আমরা পড়ে যাচ্ছি। আমাদের খাল
পুনরুদ্ধারের যে আন্দোলনটা আমরা করি তার সাথে কিন্তু এই টাকার প্রকল্পের কোনো সংযোগ ছিল না। জি, আমরা চট্টগ্রাম এবং কুমিল্লা আরেকবার যাবো, তার আগে সম্ভব আপনার কাছে একটু জানতে চাইবো, এই যে ওয়াসা থেকে যে খাল হস্তান্তর হলো সিটি কর্পোরেশনের কাছে 2020 সালের ডিসেম্বরের দিকে হলো, সেটি আমরা দেখেছি সেই খালগুলো সিটি কর্পোরেশন নেয়ার পরে কিন্তু অভিযানে নেমেছিল, এর পরে সে অভিযানে নেমেছিল আমরা দেখেছি, এটির কি ফলাফল কি আসলো? আপনি তো মাঝে মাঝে খাল নিয়ে রিপোর্ট করেন। রাকিব, এইটি কিন্তু 31 ডিসেম্বর অর্থাৎ বছরের একদম শেষ দিন 2020 সালে এই খাল হস্তান্তর হয়েছিল এবং তারপরের থেকে আমরা দেখেছি যে ঢাকায় খাল উদ্ধার নিয়ে একটি ডামাডোল বলা চলে এবং ঢাক ঢোল পিটিয়ে সেই খাল উদ্ধার আমরা একদম প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেই জায়গায় গিয়েছি, এই প্রতিবেদন করেছি যে খাল উদ্ধার হচ্ছে এবং মানুষ এক ধরনের তখন দেখেছি যে আশাবাদী, যারা মূলত সবসময় চেয়েছে যে পরিবেশের মতো করে থাকুক, খাল খালের জায়গায় থাকুক, আমি আমার জায়গায় থাকি, এমন অনেক মানুষ দেখেছি উৎফুল্ল হয়েছে এবং তারা বলেছে যে যাক, খালের এতদিন কোনো অভিভাবক ছিল না, এখন তারা অভিভাবক পাচ্ছে। কিন্তু আমরা কয়েকদিন যেতে না যেতেই দেখি যে সেই অভিযানের আসলে কোনো রং নেই, রং হারিয়ে ফেলেছে। আমরা অনেক জায়গায় গিয়ে দেখেছি যে যারা দখলদার তারা বেশ উঁচু গলায় কথা বলছে যে কার সাহস আছে আমার বাড়ি ভাঙবে, এই যে আমি 5 তলা বাড়ি করেছি এটা তো ভাঙতে আসতে পারবে না, এই যে আমি খালের জায়গা একটি আমার যেটি জায়গা না সেটি দখল করে ভবন বানিয়ে ফেললাম এবং তারপর সেটি যদি দখল মুক্ত করতে আসে তাকে যে আমি উঁচু গলায় না করতে পারছি, এই সাহস কিন্তু তৈরি হয়ে গিয়েছে দখলদারদের মধ্যে। এটি কিন্তু একদিনে তৈরি হয়নি, অনেক বছরের পরে যখন তারা দেখলো যে আসলে এটি করা যায়, খালের জায়গা আমি বাড়ি বানিয়ে ফেলতে পারি, তখনই কিন্তু তারা এই সাহসটি করেছে এবং সেখানে বাড়ি বানিয়ে বসবাস করছে, সেই ফ্ল্যাট বিক্রি করছে এবং সে জোর গলায় এটার প্রতিবাদ করছে যে এটা উচ্ছেদ করা যাবে না। এই সাহস কিন্তু একদিনে তৈরি। অভিযান থেমে গেল, মানে যেটা বললেন যে রং হারিয়ে ফেলেছে। আবার আমরা মাঝে মাঝেই দেখি যে এই খাল উদ্ধারে আমাদের 2 সিটি কর্পোরেশনকে ঢাকায় দেখি যে তারা বেশ মানে যেটি আমরা 2020 সালে দেখেছিলাম, এখনও সেটি কিন্তু চলমান রয়েছে, এই প্রকল্প হচ্ছে, কিন্তু খাল যে মানে পানি ফেরত আসা ঢাকা শহরে আবার দেখি সেই খালের উপরেই বেশ বড় বড় লোহার পাত দিয়ে দোকান করা হচ্ছে সেখানে, সেটি কি মানে দৃশ্যমান? তাহলে একদিকে অভিযান আবার এদিকে দোকান বসিয়ে দেওয়া হচ্ছে, মানে এটি কি দেখছে কিনা সিটি কর্পোরেশন? সিটি কর্পোরেশন দেখছে। সিটি কর্পোরেশন নিজেই তো খেলার মাঠে করে আপনার মার্কেট করছে, খেলার মাঠে ওই যে খাওয়া বিক্রি করার জন্য একদম স্থায়ী অবকাঠামো করে দোকান করে দিচ্ছে। কাজে নগরের দর্শনটা সিটি কর্পোরেশনের কি, এটা মেয়র মহোদয়রা যুক্ত হলে আমরা ভালো বুঝতে পারবো। আমার কাছে মনে হয় যে প্রকল্প আনার জন্য খাল উদ্ধারের কাজ চলছে। আমরা উত্তর সিটি কর্পোরেশনে 2-1টা খাল কিন্তু ফেরত আসতে দেখেছি এবং সেখানে পানির প্রবাহ দেখেছি। রাকিব, এটা স্বাধীনতা 1971 সাল থেকে নিয়ে 2024 পর্যন্ত একটা সমস্যা। এটার আপনি ওভারনাইট কোনো সমাধান পাবেন না, কিন্তু এটার একটা 5 বছরের মধ্যে সমাধান আপনি পাবেন না, এটা কোনো গ্রহণযোগ্য কথা না। যেমন আপনি নদীগুলোকে ডিমার্কেট করেছেন, এখন কিন্তু আপনি দেখাতে পারছেন যে এই ডিমার্কেশন লাইনের ভিতরেও ডকইয়ার্ড ঢুকে গেছে। তাহলে কে দখলদার, মানুষ এটা স্পষ্ট করে বুঝতে পারছে। নদীগুলোর প্রকল্প হয়, কয়টা প্রকল্পের প্রস্তাবনা, কয়টা প্রকল্পের ডিজাইন যেই এলাকার খাল সেই এলাকার জনগণকে দেখানো হয়েছে। ঢাকা শহরের আমরা যারা পরিবেশবাদীও আছি, আপনারা যারা সাংবাদিক আছেন, আপনারা কয়টা খাল উদ্ধারের প্রক্রিয়ায় তারপরে খালটা দেখতে কেমন হবে এই ডিজাইনটা আপনারা দেখেছেন? আমরা কিন্তু দেখিনি, আমরা কিন্তু সত্যি কেউ দেখি। আমরা দেখি যে একটা বিল্ডিং ভাঙ্গা হচ্ছে, মেয়র মহোদয়রা যাচ্ছেন, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা, একটা বিল্ডিং ভাঙ্গা হচ্ছে, এতে তারা বাহবা পাচ্ছেন, দখলদারকে উচ্ছেদ করলে তারা বাহবা পান। কিন্তু তারা যদি দখলদারদের মধ্যে ডিসক্রিমিনেট করেন তখন তো বাহবা হবে না। 5 বছরের প্রকল্প বাংলাদেশের বাস্তবতায় না হয় 8 বছরই লাগলো, মানলাম, কিন্তু সেই পরিকল্পনাটা আমি একটু জানতে চাই যে এখন যে 38টি খাল আছে বলা হচ্ছে, সেই 38টি খালকে মানে প্রবাহগুলো আগের মতন ফেরত আনতে সরকার কি করবে? আপনি খালের সীমানা চিহ্নিতটা কি দেখেছেন? যে সীমানাটা চিহ্নিত করে দেওয়া হয়েছে এবং দখলদারকে বলা হয়েছে যে তুমি 2 মাসের মধ্যে এটা সরিয়ে নাও, নতুবা গিয়ে আমি ভাঙবো। কারণ ভাঙা কিন্তু অত্যন্ত ব্যয়বহুল, সেই কাজগুলো তো আমরা আসলে দেখতে পাচ্ছি না। এবং যেই খালগুলো একদমই হারিয়ে গেছে সেগুলো সরকার একটু ব্যাখ্যা দেখ যে কেন হারিয়ে গেছে। আমরা ধানমন্ডিতে থাকি, তো ধানমন্ডি 27 নম্বর রোডে, 27 নম্বর তো বুঝতে পারছেন বিশাল বড় বড় মানুষদের বাসা। জি,
ঢাকা শহরে লাগাতার 2 ঘন্টা বৃষ্টি হলে 27 নম্বর রোডের কি অবস্থা হয় আপনি আমাকে বলেন। হ্যাঁ, সরকারকে তো জবাব দিতে হবে যে আমি কেন 38টা খাল নিয়ে খুশি থাকব, কেন আমি আমার 60টা খাল ফেরত চাইব না। টাস্কফোর্স যদি খালি এটাই বলে যে এখন কেবল 38টি খাল প্রবাহমান, আমি টাস্কফোর্সের সেই রিপোর্ট দেখতে চাই, যে রিপোর্টে লেখা থাকবে যে বাকি 22টি খাল 60টির মধ্যে কি হলো, কারা নিল। সরকারি যে সমস্ত কর্মকর্তারা আছেন, ডিসিরা, এটা হয়তো অনেক আগেই দখল হয়ে গেছে, কিন্তু এখনো যে সমস্ত ডিসি দায়িত্বে আছেন তাদেরকে কি স্পেসিফিক্যালি বলে দেওয়া হয়েছে যে তুমি দখলদার চিহ্নিত করো, ওয়েবসাইটে দাও, ওদেরকে বলো সরিতে? এগুলো কাজ তো দেখতে পাচ্ছি না, দেখা যাচ্ছে না। আমরা আবারও ফিরবো, আমরা একটু চট্টগ্রামে আমাদের সহকর্মী হোসেন জিয়াদ, তার কাছে জানতে চাইবো। জিয়াদ, আপনি প্রতিবেদন করতে গিয়ে কি পেয়েছেন? চট্টগ্রামের যে খালগুলো হারিয়ে গেল, আপনি বলেছেন 13টি খাল হারিয়ে গিয়েছে, যদিও কাগজে কলমে দেখালেও এটি বাস্তবে হয়তো আরও নিশ্চয়ই বেশি হারিয়েছে। এই খালগুলো হারালো কোথায়, কারা দখল করলো? আপনি বলছেন নাগরিকরাও ঠিকমতো যে রক্ষণাবেক্ষণ করবার কথা সেটি করে নাই, তার মানে কি এই বাকি যে খালগুলো পাওয়া যাচ্ছে না এগুলো কি চট্টগ্রামের নাগরিকরা দখল করে নিল না? এখানেও ঢাকার মতো সরকারের বিভিন্ন সংস্থাগুলো সেখানে নানান উন্নয়ন কার্যক্রম করেছে। আপনি উত্তর দিবেন, তবে দর্শক তার কাছে ছোট্ট একটি বিরতি, ফিরছে একটু পরেই, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। কথা বলছিলাম হারিয়ে যাওয়া খাল নিয়ে। আমরা আপনার কাছে ফিরবো, একটু চট্টগ্রামে যেতে চাই। তার আগে আমরা জিয়াদের কাছে একটি প্রশ্ন রেখেছিলাম। জিয়াদ, চট্টগ্রামের যে খালগুলো হারিয়ে গিয়েছে আপনি প্রতিবেদনে তুলে ধরেছেন, এই খালগুলো আসলে কিভাবে হারালো, কারা দখল করে নিল? আপনি সরেজমিন কি দেখেছেন? রাকিব, আমি বলছিলাম যে খাল দখলের সাথে একেবারে নিম্নবিত্ত মানুষ থেকে শুরু করে উচ্চবিত্ত কিংবা প্রভাবশালীরা যেমন আছেন, তেমনি আমরা দেখেছি সিটি কর্পোরেশন, সরকারি কিছু সংস্থাও আছে। নিম্নবিত্ত বলতে যারা আসলে দেশের নানান জায়গায় জলবায়ু উদ্বাস্তু হয়েছেন কিংবা কোনো না কোনোভাবে ঘর বাড়ি বসত ভিটা হারিয়েছেন, তারা চট্টগ্রামে এসে মাথা গোঁজার ঠাঁই হিসাবে হয়তো খালের পাড়ের যে অব্যবহৃত জায়গাটি, সেখানে তারা কোনো রকম একটি টিনের ঘর কিংবা কোনো রকম প্লাস্টিক দিয়ে একটি ঘর করে তারা বেড়ার ঘর করে থাকার চেষ্টা করেছেন। পাশাপাশি আমরা মার্কেট দেখেছি, এমন কোনো স্থাপনা, আমি বললাম যে আমি যখন ভাঙতে হয়েছে তখন হয়নি এমন কোনো স্থাপনা নেই, একেবারে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে বড় বড় মার্কেটও হয়েছে। আমি তিনপুলের মাথা নামে একটি জায়গা আছে চট্টগ্রামে, যেখানে বলা হচ্ছে যে 3টি খালের মুখ ছিল। জায়গার নাম কিন্তু এখনো তিনপুলের মাথা রয়ে গেছে, কিন্তু সেখানে আশেপাশে এখন শত শত বহুতল ভবন, শত শত মার্কেট। সেখানে কোথায় খাল কোথায় গিয়ে কোথায় মিশেছিল সেই অস্তিত্ব এখন আর নেই। আমি চট্টগ্রামের বহদ্দারহাট নামে একটি জায়গার কথা বলতে পারি, সেটি আমার নিজের চোখে দেখা। যে তিনকুলের খালের এখান থেকে কত দূর আছে খালটি তিনকুলের মাথা থেকে? তিনপুলের মাথায় এসে আসলে খালটি 3টি খাল সেখানে মিলেছিল, সেই খালগুলো গিয়ে আবার তিনপুলের মাথা থেকে ছড়িয়ে শহরের 3 প্রান্তে সেই খালগুলো গিয়েছিল। এখন সেগুলো কত দূরে আছে বোঝার উপায় থাকে না যে এখন সেখানে কোনো ধরনের খালই আসলে নেই সেখানে। আচ্ছা, এটি খুবই দুঃখজনক। আমি একটু কুমিল্লা যেতে চাই। খালিদ, আপনি যেটি আমরা ঢাকার খবর বা চট্টগ্রামের খবর জানছিলাম যে কি পরিমাণ খাল হারিয়ে গেছে, একটু যদি কুমিল্লার কথা বলেন, কুমিল্লায় কি পরিমাণ খাল হারিয়ে গেছে এমন তথ্য কি আপনার কাছে আছে কিনা? আসলে কুমিল্লায় খালের সংখ্যা হচ্ছে 5টি এবং সেই খালগুলো যে প্রশস্ত ছিল সেগুলো কিন্তু সংকুচিত হয়েছে। এখানে কোথাও কোথাও খালের উপরে কিন্তু বহুতল ভবনও হয়েছে এবং খালের পাশে জায়গা দখল করে সেখানে স্থাপনা নির্মাণ হয়েছে, যার ফলে খালগুলো একসময় যে প্রশস্ততা ছিল সেটি কিন্তু কমে গেছে। আপনি কুমিল্লা শহরের কান্দির পাড় থেকে টমসন ব্রিজ যাওয়ার পথে টমসন ব্রিজ নাম শুনবেন এবং সেখানে একটি ব্রিজ ছিল ব্রিটিশ সময়ে করা, সেই ব্রিজটি কিন্তু এখন আপনি ছোট একটি কালভার্ট ছাড়া সেখানে কিন্তু আসলে কিছু দেখবেন না, কিন্তু সেই জায়গাটির নাম কিন্তু টমসন ব্রিজ। একইভাবে কুমিল্লার শহরের যে পানিগুলো, নগরের যে পানিগুলো, সেগুলো কিন্তু উত্তর দিকে যেহেতু গোমতী নদী, সেদিকে কিন্তু পানিটি যায় না, পানি যায় দক্ষিণ দিকে এবং দক্ষিণ দিকে যাওয়ার কারণে এটি প্রধান যে 5টি খালের কথা বললাম সেই খালগুলো দিয়ে ডাকাতিয়া নদী এবং বিভিন্ন খাল হয়ে সেটি সদর দক্ষিণ উপজেলা এবং আশেপাশে ছড়িয়ে যায় এবং পশ্চিম দিকে ইউনিয়ন এবং পশ্চিম দিকে লালমাই পাহাড় থাকার কারণে পানি কিন্তু পশ্চিমেও খুব একটা যেতে পারে না, যার ফলে যেই মুখগুলোতে পানিগুলো
মুখগুলো প্রবাহিত হয় সবচেয়ে বেশি, সেই মুখগুলোতে নানা স্থাপনা এবং বর্জ্যের কারণে সেগুলো বন্ধ থাকার কারণে এগুলো কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি করছে এবং মানুষজন কিন্তু এর ফলে দারুণ দুর্ভোগে আছে। বিশেষ করে কুমিল্লা বিসিক এলাকাতে সেখানে কিন্তু 132টি প্লটে কিন্তু উৎপাদন কার্যক্রম চলছে। আমরা গত কয়েকদিনের বর্ষার যে বর্ষণ আমরা দেখছি তাতে করে বিসিকের আশেপাশে এলাকাগুলো যেমন ভিক্টোরিয়া কলেজের আশেপাশে যেই জায়গাগুলো আছে মানুষের বসবাসের জায়গা, সেখানে কিন্তু পানি উঠে গেছে এবং এর ফলে বিসিকের যে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম সেগুলো কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং এই পানির রং আমরা দেখেছি যে সবুজ হয়ে গিয়েছে এবং এখানকার শ্রমিকরা বলছে যে এই পানিতে হেঁটে তারা কাজে যেতে চায় না এবং কোনো যানবাহনও সেখানে যেতে চায় না এবং সব মিলে একটা দুর্ভোগ চলছে কুমিল্লা। জি, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনার সঙ্গে আবার যুক্ত হবো। আবার শুধু কিন্তু শহর না, আমরা দেখেছি গ্রামের যে খাল সেটিও কিন্তু হারিয়ে গিয়েছে। যেমন যে বলছিল কান্দির পাড়, টমছম ব্রিজ, মানে খালের নামে কিন্তু একটি এলাকা। চট্টগ্রামের কথা বলছিল, একটি তিন মুখের কথা বলছিল, ঢাকায় আমরা অনেক ধোলাই খাল শুনি, নানান জায়গায় শুনি। এবং গ্রামে যদি আপনি দেখেন, আপনি নিশ্চয়ই বিভিন্ন গবেষণার কাজে গিয়ে থাকেন বিভিন্ন গ্রামে, সেখানেও কিন্তু একই অবস্থা, খাল দখল করে সেখানে স্থাপনা হচ্ছে, মাটি দিয়ে ভরাট করা হচ্ছে, সবজি বাগান করা হচ্ছে। তার মানে কি আমরা কোথায় যাচ্ছি ধীরে ধীরে দেশে? যে একটা জিনিস যেটা আমি মানে এত বছরে এসে বুঝে গেছি সেটা হচ্ছে কি, প্রাকৃতিক সম্পদটাকে সম্পদ আসলে আমরা মনে করতে শিখিনি। এইটার যে গুরুত্ব, এই গুরুত্বটাও আমরা অনুধাবন এতদিন করছিলাম না। এইবারে যে গতবার থেকে শুরু হয়েছে সিলেটের বন্যা, এবারের তাপদাহ, এই ঢাকা শহরের ওয়াটার লগিং, এইগুলোতে এখন মনে হচ্ছে যে একটু পরিবর্তন এসছে। আমি নীতি নির্ধারক পর্যায়ে বলবো না, আমি বলবো সাধারণ মানুষজন কিন্তু একটু বেশ ক্ষুব্ধ হয়ে গেছে যে আমাদের মানে কনস্ট্রাক্ট করা বানানো ড্রেনেজ সিস্টেম আপনি দিতে পারছেন না, কিন্তু খালগুলো আপনি মেরে দিচ্ছেন। এটা কিন্তু কেবল জলাবদ্ধতার বিষয় না, বাংলাদেশে অনেক মাছও কিন্তু খালে থাকতো যে মাছগুলো এখন পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এবং এই মাছগুলো আমাদের খাদ্যাভ্যাস থেকেও চলে যাচ্ছে, আমাদের এই প্রজন্ম জানতেও পারছে না। আমি যেগুলো মাছ জেনেছি আপনি তো সেগুলোও জানেন না, পরের প্রজন্ম হিসেবে আপনার সন্তান তো আরও জানবে না। যদি খাল যে কেবলমাত্র একটা ক্ষীণধারা তা না, আপনি একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশের অনেক খাল কিন্তু নদীর বৈশিষ্ট্য ধারণ করে। আপনি দেখবেন যে নদীর অধিকার নিয়ে কাজ করে, নদী নিয়ে কাজ করে এমন অনেক সংস্থা নদীর একটি সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছে। কারণ ব্রিটিশরা যেটাকে বেশি বড় দেখেছে ওটাকে নদী মনে করে ফেলেছে, কিন্তু বেশি বড় না হয়েও জোয়ার ভাটার প্রভাব আছে, খালের মানে নদীর অন্যান্য বৈশিষ্ট্য ধারণ করে এমন জলাশয়গুলোকেও এখন নদীর নামকরণের একটা দাবি উঠছে, তাহলে ওর গিয়ে ওটা প্রোটেকশন পাবে। বাংলাদেশে একটা নদী রক্ষা কমিশন আছে, সেই নদী রক্ষা কমিশন তাকে কিন্তু তার আইনে নদী এবং খাল দেখভালের ক্ষমতা দিয়েছে। এখন বাংলাদেশে কমিশন হওয়ার সাথে সাথেই কাজ হবে না আমি বুঝি, কিন্তু 2013 সাল থেকে আজ পর্যন্ত কমিশন কি দেশের নদীগুলোর একটা তালিকা করেছে, খালগুলোর একটা তালিকা করতে পারে না, হাওরগুলোর একটা তালিকা করতে পারে না। সেই তালিকাগুলো কিন্তু হচ্ছে না। এই কয়েকটা এলাকার কথা তো আমরা শুনলাম, আমরা এবার একটু তিনকুলের মাথা তো আমি নিজেই জানি যেটার জন্য কত রকম সমস্যা হচ্ছে। আপনি বরিশালে যাবেন, সেখানে গিয়ে দেখবেন ভারানী খাল, সেই ভারানী খালে ডিসি মহোদয় ভূমিহীনদেরকে, তথাকথিত ভূমিহীনদেরকে সেটেলমেন্ট দিতেছে। পরের ডিসি এসে বলছে এই সেটেলমেন্ট অবৈধ, খালের জমি তো এটা সরকারি, এটা তো কোনোভাবেই সরকারি মানে পাবলিক, সরকারি মানে সরকারের না, কিন্তু রাজনীতিবিদদেরও না, আমলাদেরও না, আমাদের, ওরা ব্যবস্থাপনা করবে। পরের ডিসি এসে ওটা বাতিল করলো। বাতিল করার পর যারা ওই বরাদ্দ পেয়েছে তারা তো ওগুলো বিক্রি করে দিয়েছে, কারণ তারা তো আসলে ভূমিহীন নয়। তারপরে যখন আবার ওটা নিয়ে আইনি প্রক্রিয়া শুরু হলো, এখন ডিসি মহোদয় বলা শুরু, ওরা গিয়ে কোর্টে গেল, কোর্ট থেকে ওরা ওদের পক্ষে আদেশ নিয়ে চলে আসলো সম্পূর্ণ গোপন করে যে এটা খাল। এখন ডিসি মহোদয় বলছে এটা ল্যান্ড ট্রাইব্যুনালে যেতে হবে। মানে এই ল্যান্ড ট্রাইব্যুনালে আমার কেন যাইতে হবে? আমার খাল যেটা, আপনি কোর্টে কন্টেস্ট করেন নাই কেন? তো খালগুলো কিন্তু ভূমিদস্যুতার কবলে পড়ছে, খালগুলো প্রাইভেট সেক্টরে ভূমিদস্যুতার কবলে পড়ছে, পাবলিক সেক্টর ইজ ভেরি ইগনোরেন্ট। ঢাকা শহর বলে আপনি অনেক আওয়াজ শুনেন, চট্টগ্রামে প্রতি বছর আপনি চিন্তা করেন যে কোনো একটা সরকার যা ন্যূনতম জবাবদিহিতা থাকবে, সে চাকতাই খালের এই দুর্দশা, এটার ব্যাপারে সে কি করলো, চাকতাই খালটা কিভাবে ফেরত আসলো,
কেন চট্টগ্রামে আধা দিন বৃষ্টিতে চট্টগ্রাম শহর ডুবে যাবে? চট্টগ্রাম শহর কি সেই শহর? চট্টগ্রাম হচ্ছে আমাদের দ্বিতীয় বৃহত্তম নগরী। অর্ধেক দিন বৃষ্টিতে চট্টগ্রামের শহরটা পুরো বারবার ডুবে যায়। কে আপনাকে জবাব দিচ্ছে এগুলোর? তো খাল নদীটাকে অনেক চিৎকার করতে করতে আমরা একটা পর্যায়ে নিয়ে এসেছি, কিন্তু খাল বন এগুলোকে কিন্তু আমরা কোনো পর্যায়ে এখনো আনতে পারিনি। আপনি চট্টগ্রামের খাল নিয়ে কথা বলছেন, ঢাকার খাল নিয়ে কথা বলছেন। ওদের চট্টগ্রামের জনগোষ্ঠীর বার্গেনিং পাওয়ার বেশি। ঢাকা তো রাজধানী, ঢাকাতে লোডশেডিং হবে না। ঢাকার বাইরে খালি যেয়ে দেখেন গ্রামাঞ্চলে কি অবস্থা। তো আমাদের হয়তো বার্গেনিং পাওয়ার একটু বেশি এবং সরকারও একটু দেখাতে চায়। বাংলাদেশের কোনো একটা জেলার নাম আমাকে আপনি বলেন না যেখানে যেই খালগুলো ছিল, যে নদীগুলো ছিল, আপনি বলেন যে আপনার এই এতজন ক্যামেরাম্যান আছে যে আমার এলাকার নদীটাকে যে অবস্থায় দেখেছিলাম ছোটবেলা সেই অবস্থায় আছে, আপনি একটা নদীর নাম বলতে কোথাও নেই এমন কোথাও। আপনার উন্নয়ন দর্শনটা হচ্ছে পরিবেশের জন্য ধ্বংসাত্মক। আপনি যুক্তি দেন যে আপনি আগে উন্নয়ন করবেন পরে পরিবেশ করবেন, তো পরিবেশ তো আপনার হাতের মুঠায় না যে আপনি চাইলেই করতে পারবেন, চাইলেই নষ্ট করতে পারবেন। প্রাকৃতিক বিষয়, এটা তো প্রাকৃতিক বিষয়। এই জিনিসটাই তো আমরা দর্শনের মধ্যে আনতে পারছি না। জি জি, আসলে আপনার কাছে একটু জানতে চাই, এই খাল নিয়ে যখন রিপোর্ট করতে যান নদী বা প্রকৃতি বা পরিবেশ, মাঝে মাঝেই আমরা দেখি যে যারা কর্তা ব্যক্তি, বিভিন্ন সংস্থা, সেবা সংস্থা যারা দায়িত্বে থাকেন, তারা এইসব বিষয়ে আপনাদেরকে ইন্টারভিউ দিতে, সাক্ষাৎকার দিতে একটু অনীহা প্রকাশ করেন, একটু এড়িয়ে যেতে চান। মানে সেটি কেন? একটু সে উত্তরটা আমি আপনার কাছে জানবো। দর্শক তার ইচ্ছা আবার ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গে থাকুন। আবারও ফিরলাম বিরতির পর। কথা বলছিলাম খাল নিয়ে। আমাদের আলোচনার বিষয় হলো লোভের কুমিরের পেটে খাল। আপনার কাছে এবার ফিরবো। একটু সম্পার কাছে একটি প্রশ্ন করেছিলাম বিরতিতে যাবার আগে, যারা খাল রক্ষণাবেক্ষণের দায়িত্বে কিংবা নদী বা পরিবেশ যে নামেই বলি, যে সেবা সংস্থাগুলো যদি বলি, মানে আমাদের বর্তমানে কিন্তু প্রধানমন্ত্রী পরিবেশ নিয়ে খুবই সোচ্চার, সে বারবার বিভিন্ন সংস্থাকে খুব স্পষ্টভাবে নির্দেশনা দিয়ে থাকেন এগুলো রক্ষণাবেক্ষণ করবার জন্য। কিন্তু যারা দায়িত্বে যে সংস্থাগুলো রয়েছে, সেটি হোক ওয়াসা কিংবা সিটি কর্পোরেশন, রাজুক, বিএডব্লিউটিএ, যারাই রয়েছে এই নদী খাল বিল রক্ষায়, তারা কেন গণমাধ্যমকে এড়িয়ে যেতে চায় যখনই আপনার এই বিষয়ে সাক্ষাৎকার আনতে যান? রাকিব, একটি কথা দিয়ে শুরু করি। যখনই আমরা ইন্টারভিউ আনতে যাই, কিছু কিছু কর্মকর্তা আছেন, শুরুতেই তিনি বলবেন, আচ্ছা নিউজটা কি নেগেটিভ নাকি পজিটিভ? তাকে আমরা এটা বোঝাতে পারি না নিউজের নেগেটিভ বা পজিটিভ দিক বলে কিছু হয় না। নিউজই কারোর পক্ষে যাবে, কারোর বিপক্ষে, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, মানুষের জন্য। হ্যাঁ, এবং দেখা যায় কি বেশিরভাগ সময় যদি আমরা তাদেরকে ইন্টারভিউ আনার জন্য, কারণ আমার নিউজের জন্য আমার তো একজন কর্মকর্তা কিংবা একজন মুখপাত্র দরকার যিনি আসলে দায়িত্বে আছেন, তার কথাই তো মানুষ শুনবে। এখন ওই রামশ্যাম যদুমধুর কথা তো শুনবে না। আমার যদি খালের বিষয় হয়, সেটি যেহেতু সিটি কর্পোরেশনের হাতে, আমার বক্তব্য কিন্তু সিটি কর্পোরেশন থেকেই লাগবে। বেশিরভাগ সময় যখন আমরা এই কথা শুনি, আমাদেরকে কিন্তু তখন বলতে হয় যে না, এটি আসলে পরিবেশের উন্নয়নে নানান কিছু বুঝিয়ে আমাদেরকে ইন্টারভিউ নিতে হয়। তার উপরেও অনেক সময় দেখা যায় যে নির্দেশনা থাকে, বলে যে উপর মহল থেকে বলা আছে এই ব্যাপারে কথা বলা যাবে না। কোন মহলে গেলে কথা বলা যাবে, সেখানে যখন গিয়ে জিজ্ঞেস করি যে আপনি নাকি কথা বলতে বারণ করেছেন আপনার কর্মকর্তাদের, তখন উনি বলেন না, আমার তো পূর্ণ স্বাধীনতা, সব ডিপার্টমেন্টের সবাই কথা বলবে, সবাই ইন্টারভিউ দিবে। কিন্তু এই যে নিজেদের মধ্যে একটি লুকোচুরি খেলা সবসময় থাকে, এতেই তো আমরা বুঝতে পারি যে আসলে তারা কথা বলতে চান না এবং কোনো না কোনোভাবে এড়িয়ে যেতে চান। আরেকটি বিষয় হচ্ছে, যখন আমরা কোনো কিছুর অর্থ নিয়ে কথা বলতে যাই, তখনই তারা ধরে নেয় যে এটার মধ্যে তো কিছু ফাঁকফোকর আছে, এটি বুঝিয়ে এরা জেনে গেল। আর্থিক বিষয়ে তারা একদমই মুখে কুলু পাটেন। যেখানে একটি প্রকল্প যখন হয়, সেটির বাজেট কত, সেটি তো একটি জনগণের জানার বিষয়। একটি তথ্য আইনে এই তথ্য সবাই জানতে পারবে, কিন্তু সেই তথ্যটি দিতেও সে 10 বার ভাবে, কিংবা সে মনে করে যে এইটার জন্য আমি পারলে হচ্ছে আরো 5 দিন তার দপ্তরে যাব, তারপরে দিবে। কোনো কোনো কর্মকর্তা তো আসলে দেখা যায় যে নানান সুবিধা চেয়ে বসেন। নারী হিসেবে আমি যেমন কোনো কর্মকর্তার কাছে গিয়ে তথ্য যদি চাই, সে আমাকে নারী হিসেবে ট্রিট করারও চেষ্টা করেন, এমনটাও আমি দেখেছি। হয়তো শেষ পর্যন্ত তথ্য অনেকেই দেয়, এই কারণে আমরা সংবাদ প্রচার করতে পারি। আপা, একটি কথা তো সম্পর্ক শুনছিলেন, মানে কেন তথ্য দিতে চায় না। এর পাশাপাশি আপনার নিশ্চয়ই মনে আছে আদিবুড়িগঙ্গা চ্যানেল যেটি রয়েছে আমাদের ঢাকাতে, সেখানে কিন্তু 2007-8 সালের দেখবার আগে পরে একটি ওই জায়গাটিকে খাস জমিয়ে দেখিয়ে কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছিল, আলাপ আলোচনা হচ্ছিল। মানে এই যে
মানে বরাদ্দ দেওয়া হয়ে যাচ্ছে সরকারিভাবে বিভিন্ন খালকে খাস জমি দেখিয়ে, তাহলে রক্ষা করবে কারা? প্রায় সময় যখন আলোচনায় আসি বা আলোচনা করি তখন বা পত্রিকা পড়ি, তখন একটা খবর পেলেই কেটে রাখি যে প্রধানমন্ত্রী বলেছেন কৃষি জমিতে উন্নয়ন কাজ করা যাবে না, বা 2 ফসলি কৃষি জমি কোনোভাবেই বরাদ্দ দেওয়া যাবে না। প্রধানমন্ত্রী বলেছেন পুকুর, খাল, বিল, নদী রক্ষা করতে হবে, ওগুলো কেটে রাখি। কারণ মাঝে মাঝে মনে হয় কি যে দেশের আইন কানুনেরও কোনো মূল্য নাই, যদি প্রধানমন্ত্রীর কথাটা কোথাও একটু বলতে পারি তাহলে হয়তো একটু রক্ষা পাই। হ্যাঁ, কিন্তু দেখা যায় যে প্রধানমন্ত্রীর কোনো কথার সাথে মাঠ পর্যায়ের প্রশাসনের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, এইটা যে কতবার দেখছি ইরি স্কিম আছে, সেই কৃষি জমি ইকোনমিক জোনে দিয়ে দেওয়া হলো। ইকোনমিক জোনে কি করে দিয়ে দেওয়া হয়? প্রধানমন্ত্রী যেখানে বলে 2 ফসলের জমি দেয়া যাবে না, দিয়ে দেওয়া হয়। এখন এই যে তথ্য অধিকার আইনের কথা বললেন, এটা খালের সাথে সম্পৃক্ত না হলে আপনাকে এই গল্প শুনতেই হবে। একটা হাউজিং কোম্পানি ডিটেইলড এরিয়া প্ল্যানে আইডেন্টিফাইড একটা জলাশয়, সেগুলো সম্পৃক্ত, এই জন্য ওগুলো ওর পানিও খালে যায়, খালের পানিও ওখানে আসে, ওখানে সে হাউজিং করবে। তো আমরা পরিবেশ অধিদপ্তর এবং ঢাকার ডিসির কাছে চিঠি লিখলাম, ডিসি দপ্তরে চিঠি লিখলাম যে এদের এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট রিপোর্ট আছে কিনা এবং অনুমোদন আছে কিনা। উত্তর শুনবেন? উত্তর হলো, আপনি যে প্রশ্নগুলো করেছেন এগুলোর উত্তর তথ্য অধিকার আইনের অমুক ধারা অনুযায়ী দেয়া যাবে না। কেন দেয়া যাবে না? ওই ধারাটা খুললাম, খুলে দেখলাম ওই ধারায় রাষ্ট্রীয় সার্বভৌমত্বের কথা বলা আছে। একটা প্রাইভেট হাউজিং কোম্পানি, তার নাম ডাকও নেই, তার ইআইএ রিপোর্ট, ইআইএ মানে পরিবেশগত প্রভাব নিরূপণ, যে তার এই কাজটা করলে পরিবেশের উপর কি প্রভাব পড়বে, এইটা ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট যদি হ্যাঁ বা না বলে তার উপর তার প্রকল্পের ভবিষ্যৎ, এবং হ্যাঁ বা না বলার আগে ডিপার্টমেন্টের আইনগত দায়িত্ব হচ্ছে জনমত যাচাই করা। দেখেন, তথ্য অধিকার আইনে 20 দিনে নাগরিকেরা তথ্য পাবে। আপনার কাছে তথ্য চাইলাম, আপনার কাছে নেই, আপনি যখন জানেন ওর কাছে আছে, ওর থেকে নিয়ে আমাকে দেবেন। আপনি তো আমলা, আপনার ট্রেনিংই তো হচ্ছে জনগণকে কিছু দিবেন না, জনগণের সাথে কথা বলবেন না। আজ পর্যন্ত কোনো প্রতিষ্ঠান আমি এরকম পাইনি যে বলেছে এটা সম্পার কাছে আছে, সম্পার থেকে এনে আপনাকে 10 দিন বেশি সময় লাগবে দেব। 20 দিনের তথ্য 1.5 বছর পরে আমি পেয়েছি, এমনও হয়েছে। লুকোচুরির ব্যাপারটা কি হচ্ছে, আমি মনে করি যে এগুলো হচ্ছে পাবলিক প্রপার্টি, তাই তো? সরকারের ওই কর্মকর্তারা মনে করে, ওই দুর্নীতিগ্রস্ত যারা আছে, সকলে না, ভালো অনেকে আছেন, তারা মনে করে যে এটা সরকারি সম্পত্তি। যেহেতু এটা সরকারি সম্পত্তি, তাদের প্রচুর ক্ষমতা আছে, তারা যেভাবে চায় ওটাকে সেভাবে ব্যবস্থাপনা করতে পারে। আর পৌরসভারা ময়লা ফেলে, সিটি কর্পোরেশনরা ময়লা ফেলে, এটার কারণ কি জানেন? এটার কারণ হলো আস্তে আস্তে ময়লা ফেলে ওটাকে ভরাট করে, পরিকল্পনার অংশ। হ্যাঁ, তারপরে ওটাকে দখল করে। আমার কথা হচ্ছে যে পাবলিক প্রপার্টি, সংবিধানে সরকারি সম্পত্তি বলে কিছু নাই, সরকারি কর্মকর্তা কর্মচারী বলে কিছু নাই, দে আর অল পাবলিক সার্ভেন্টস, একেবারে সার্ভেন্ট। আর এটা হচ্ছে পাবলিক প্রপার্টি। তো এইখানে সর্বোচ্চ স্বচ্ছতার পরিচয় দিতে সমস্যা কি? যিনি এই প্রকল্প অনুমোদন দিচ্ছেন বা যিনি ডিজাইন করেন বা যিনি বাস্তবায়ন করেন, উনি কি উনার টাকায় করেন? উনার পকেটের টাকায় তো করেন না। এই যে আমার 25% 30% ট্যাক্স হবে, ওটার থেকে করে। সেখানে তারা জবাবটা কেন দেবে না? তারা দেবে না, উনার টাকা হোক আর না হোক, আমার টাকা থেকে উনার টাকা হওয়ার তো একটা সম্ভাবনা আছে। জি, আপনাদের আমরা ফিরবো একটু চট্টগ্রামে যেতে চাই। জিয়াদ, আপনার কাছে জানতে চাই, চট্টগ্রামের একটি খাল রয়েছে বহদ্দারহাটে, বড়াইপাড়া খাল, 3 কিলোমিটার দীর্ঘ প্রায় খালটি। এটি জলাবদ্ধতার সংকট বা নানা সংকট সেখানে রয়েছে, কারণ 2014 সালে একটি প্রকল্প নেওয়া হয়েছিল, যেটি আপনার তখন ছিল 289 কোটি টাকা। সেটি কতটুকু অগ্রগতি হয়েছে এবং সেটি সম্ভবত প্রায় 1,500 কোটি টাকা গিয়ে এখন ঠেকেছে, মানে কি কারণ? আপনি কি পেলেন এটি সংবাদ সংগ্রহ করতে গিয়ে? রাকিব, শুধু এই খালটি নয়, চট্টগ্রামের জলাবদ্ধতা প্রকল্পের যে কাজটি চলছে এখন 36টি খালের সিডিএর, সেটি প্রথমবার যখন নেওয়া হয় তখন সেটি ছিল 5,000 কোটি টাকা, এখন বাড়তে বাড়তে সেটি এখন প্রায় 9,000 কোটি টাকায় গিয়ে পৌঁছেছে। দুটি কারণ আমরা দেখতে পেয়েছি। একটি হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতায়, যেই সময়ে কাজটি শুরু করার কথা সেই সময়ে জটিলতা কাটিয়ে কাজটি শুরু করা যায়নি। ঠিক যখন জমি অধিগ্রহণের কথা বলা হলো, জমি অধিগ্রহণের ততদিনে আসলে জমির মূল্য অনেক বেড়ে গিয়েছে। পাশাপাশি যেটি দেখি যে যখন কাজ চলে, টেন্ডারের সময় যে ধরনের মূল্য থাকে, অর্থাৎ
অর্থাৎ রড কিংবা সিমেন্ট বা অন্যান্য যন্ত্রপাতির যেই বা উপকরণের দাম থাকে সেটি আসলে সে মূল্যে থাকে না, 2 থেকে 3 বছরের মধ্যেই সেটি অগ্রগতি কতটুকু হয়েছে? এখনো পর্যন্ত বড়াইপাড়া খালের কথা যেটি বলছেন সেটি 60% মতো অগ্রগতি হয়েছে বলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে 10 বছরে। জি, আপনাকে ধন্যবাদ। একটু কুমিল্লায় যেতে চাই। খালিদ, আপনি একটু বলবেন কুমিল্লায় এই ধরনের কোনো প্রকল্প চলছে কি এবং সেগুলো অগ্রগতি হয়েছে নাকি সেগুলো শুধু টাকার দিক থেকেই বাড়ছে? রাকিব, কুমিল্লায় এখন পর্যন্ত কিন্তু খাল খনন কিংবা নতুন করে খাল তৈরি করা সেরকম কিন্তু কোনো প্রকল্প এখন পর্যন্ত নেওয়া হয়নি। ছোট ছোট কাজের মাধ্যমে কিন্তু বড় খালগুলোর পয় নিষ্কাশনের কার্যক্রমই চলছে এবং যে 40 জন দখলদারকে উচ্ছেদের মাধ্যমে সেখানে খালটি প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছিল সেটিও কিন্তু অনেকদিন যাবতীয় থেমে আছে, যেহেতু এর মধ্যে কিন্তু মেয়রের পালাবদল হয়েছে এবং নতুন মেয়র গতকালকেও একটি বক্তব্যে বলেছেন যে তিনি জলাবদ্ধতা দূরীকরণে বেশ কিছু উদ্যোগ নেবেন এবং সেজন্য বাজেটে আমরা দেখেছি যে একটি জায়গায় 9 কোটি টাকা এবং নিষ্কাশনের জন্য পরিচ্ছন্নতার জন্য প্রায় 2 কোটি থেকে 2.5 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এই খালগুলোর সংস্কারের জন্য। জি, আপনাকে ধন্যবাদ। আপা, শুনছিলেন যে মানে খাল উদ্ধার হয়তো সঙ্গে আরো কিছু আনুষঙ্গিক কিছু থাকতে পারে, 5,000 টাকার প্রকল্প সে 9,000 কোটি টাকা গিয়ে দাঁড়িয়েছে চট্টগ্রামে। মানে এই যে মানে এত টাকা বেড়ে যাওয়া, মানে প্রকল্পগুলো কেন নেওয়া হয়? খাল উদ্ধারে নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? আমি সত্য জানবো। তো দর্শক, তার আগে নিচ্ছে আবার ছোট্ট একটি বিরতি, ফিরছে একটু পরে, সঙ্গেই থাকুন। ফিরলাম বিরতির পর, কথা বলছিলাম খাল হারিয়ে যাওয়া নিয়ে। আপা, যেটি আমরা শুনছিলাম চট্টগ্রামের একটি খবর যে একটি প্রকল্প খাল উদ্ধার সেটি 4,000 কোটি টাকা বেড়ে গিয়েছে, মানে যে প্রকল্প প্রথম যে ব্যয় ধরা ছিল। মানে এই যে প্রকল্পগুলো নেওয়া হয়, খাল উদ্ধারই মূল উদ্দেশ্য থাকে নাকি প্রকল্প অন্য কোনো উদ্দেশ্য থাকে? আমার তো মনে হয় প্রকল্পের সাথে আর্থিক স্বার্থের একটা অনেক বড় সম্পর্ক থাকে এবং আর্থিকভাবে লাভবান হবে বলেই প্রকল্পগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে এত বড় করা হয়। 9,000 কোটি টাকা দিয়ে তো কথার কথা নদী খনন করে ফেলা সম্ভব, নদী হয়তো বানিয়ে ফেলা সম্ভব। আমি ভাবছিলাম যে 36টা খাল নতুন করে খনন করতে আমার কত টাকা লাগবে। আর আরেকটা কথা হচ্ছে যে অধিগ্রহণ কেন করতে হবে? খাল তো 1 নম্বর খাস খতিয়ানভুক্ত, মানে এটা পাবলিক প্রপার্টি, এটা তো আপনার কাছে যাবে, তারপরে আপনার থেকে আমি এক্সপায়ার করে জমি নিব, এটার সুযোগ নাই। তার মানে দখলদারের একটা সত্য স্বীকার করে নেওয়া হচ্ছে, স্বীকার করে নিয়ে তাকে আমাদের টাকা দিয়ে ক্ষতিপূরণ দিয়ে তারপরে খনন করে আমাদেরকে বলা হচ্ছে না, তোমাদের খাল তোমাদেরকে ফেরত দিলাম। দিস ইজ অ্যাবসলিউট মকারি এবং এটার জন্য ওরা আসলে প্রকল্পগুলো কখনো জনসমক্ষে আনে না এবং এগুলো নিয়ে ডিসকাশন এবং ডিবেট হয় না। আবার ফিরবো, সম্পা একটু জানতে চাই, মানে এই যখন অবস্থা, আপনার অভিজ্ঞতা বা আপনার মানে কি করণীয় এখন? খাল তো প্রয়োজন। এই আমরা দেখেছি যখন বঙ্গবাজার মার্কেটে আগুন লাগলো, যখন নিউ মার্কেটে আগুন লাগলো, মানে খাল কতটা প্রয়োজন আমরা একদম স্পষ্ট দেখেছি। তখন ঢাকা কলেজের পুকুর কিংবা ঢাকা ইউনিভার্সিটির একটি পুকুর কিন্তু এই যতটুকু বাঁচানো গেছে তারাই বাঁচিয়েছে। সেক্ষেত্রে কি মনে হয়, কি করণীয়? রাকিব, এই যে খাল হারিয়ে যাচ্ছে, সাথে সাথে কিন্তু আমাদের অনেক কিছু হারিয়ে যাচ্ছে। আমাদের এই যে জলাবদ্ধতা শুরু হচ্ছে, আমাদের ব্যবসা বাণিজ্যে কিন্তু একটি বড় প্রভাব পড়ছে। রাকিব, যখন আমরা এই যে নড়াই নদী ছিল সেটিকে এখন আমরা খাল বলে থাকি, কারণ এখন সেটি খাল না, নালায় পরিণত হয়েছে। এই যে নড়াই নদী থেকে সেই নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে মানুষজন এসে কারওয়ান বাজারে তাদের পণ্য বিক্রি করত, এই যে চ্যানেলটা বন্ধ হয়ে গেল, এখন কিন্তু সেই ব্যবসা আর ঢাকার কি হচ্ছে না। তার মানে কি, একটি ব্যবসা বাণিজ্যের যে বড় জায়গা ছিল, অর্থনৈতিক যে সম্ভাবনা তৈরি হয়েছিল, সেটিও আস্তে আস্তে করে হারিয়ে যাচ্ছে। ফলে খালের সঙ্গে যে শুধু আমাদের পরিবেশের সম্পর্ক, আমাদের আত্মিক সম্পর্ক তা না, আমাদের অর্থনীতিরও সম্পর্ক রয়েছে। এবং এই যে আপা বলছিলেন যে মাছ হারিয়ে যাচ্ছে, এই কারণে কিন্তু এখন আমাদের দেখবেন যে দেশে অনেক বেশি চাষের মাছ পাওয়া যাচ্ছে, যেটির নিজস্ব যে প্রজাতি, যে দেশি মাছ আমরা বলি, সেই প্রজাতি পাওয়া যাচ্ছে না। আমরা দেখেছি যে নড়াই নদীতে গিয়ে যেই সব লোকের সঙ্গে আমরা কথা বলেছি, স্থানীয় বাসিন্দা, তারা বলেছে যে এই নদীতে সে 53 থেকে 60 বছর পর্যন্ত মাছ ধরেছে, অথচ এখন সেই পানিতে নামলে তার হাতে পায়ে চুলকানি হয়।
তার চামড়া সেই পানি সহ্য করতে পচে পারে গিয়েছে না। পানি, বিষাক্ত হয়ে গেছে। জি, সবাই আপনাকে ধন্যবাদ। আপা, একদম শেষ প্রশ্ন, অনেক বাস্তবতা রয়েছে, আমাদের জনসংখ্যা বেশি, অর্থনৈতিক সক্ষমতা আমাদের এখনো অতটা বাড়েনি, হয়তো আস্তে আস্তে বাড়ছে, সব মিলিয়ে কি করণীয় বলে মনে করছেন? খাল তো আমাদের দরকার, প্রকৃতি বাঁচাতে হবে। খালগুলোকে ফেরত আনতে হবে, খালগুলোকে ফেরত এনে জনগণের সাথে কথাবার্তা বলে প্রকল্প ঠিক করে এটাকে লাভজনক প্রকল্প না, এটা লাভজনক হবে শুধুমাত্র খালটার জন্য, আর কারোর জন্য এটা লাভজনক হবে না। খালের সাথে ইরিগেশনের একটা বড় সম্পর্ক আছে, প্রচুর পরিমাণ কৃষকেরা কিন্তু খালের পানি নিয়ে নিয়ে ইরিগেশন করে, ফলে আমাদেরকে খালগুলো ফেরত আনতে হবে। ঠিক যেভাবে নদী বাঁচাওয়ে সরকার এগিয়ে এসছে, অন্তত ওই থিওরিটা সরকার নিয়েছে, খালের জন্য সরকারকে আলাদা করে কর্মপরিকল্পনা করে, খাল চিহ্নিত করে, সীমানা চিহ্নিত করে, লো কস্টে কেমন করে এগুলোকে ফেরত আনা যায় তার একটা মাস্টার প্ল্যান করে ফেলতে হবে। জি, নিশ্চয়ই আমরা প্রত্যাশা করব সরকার সেই মাস্টার প্ল্যান করে খালকে ফিরিয়ে আনবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম খাল নিয়ে, খাল কীভাবে হারিয়ে গেল, কীভাবে ফিরিয়ে আনা যায়। যদি আমাদের সাথে স্টুডিওতে এসে যুক্ত হবার কথা ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলুর তাপস, এবং চট্টগ্রাম থেকে যুক্ত হবার কথা ছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী। হয়তো তারা তাদের ব্যক্তিগত কোনো কাজের কারণে যুক্ত হতে পারেননি, নিশ্চয়ই পরবর্তীতে আমাদের সঙ্গে যুক্ত হবেন। দর্শক, আমরা নিশ্চয়ই প্রত্যাশা করব তারা আমাদের এই কথাগুলো শুনেছেন, শুনে খাল উদ্ধারে যে পদক্ষেপগুলো নেয়ার কথা সেই পদক্ষেপগুলো নিয়ে দেশের যে হারিয়ে যাওয়া খাল সেগুলো ফিরিয়ে আনবেন এবং প্রকৃতিকে নিশ্চয়ই বাঁচানোর একটু উদ্যোগ নেবেন, সে প্রত্যাশা আজকের মতো শেষ করছি। এখন প্রকাশ, এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, আর ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, এবং ইউটিউব এখন ভিজিট করুন youtube.com/c/ekhon tv। শুভরাত্রি।